নমস্কার। আজকে কুম্ভ রাশিকে নিয়ে বলবো। কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন নিয়ে। দেবগুরু বৃহস্পতি এতদিন পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্রে ছিল, তবে নক্ষত্রের অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি। তো এবার এই আগস্ট মাসের 19 তারিখ থেকে 31শে অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা নক্ষত্রে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি কী রকম প্রভাব দিবে কুম্ভ রাশির ক্ষেত্রে, কুম্ভ রাশির ক্ষেত্রে কোন দিক থেকে লাভ নিয়ে আসবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। অশ্লেষা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই নক্ষত্রের বিস্তার হচ্ছে ব্রহ্মাণ্ডে 106 ডিগ্রি 40 মিনিট থেকে 120 ডিগ্রি পর্যন্ত হয়। 5টি তারা সমমণ্ডলে তৈরি এই নক্ষত্র এবং নবমতম নক্ষত্র। অনেকে এই নক্ষত্রটাকে নিয়ে ভয়ভীতি করেছে এবং আমাদের মুনি ঋষিরাও কিন্তু এই নক্ষত্রটাকে অতটা ভালো প্রভাব মনে করেনি। এটা একটা নেগেটিভ দিকই তুলে ধরেছে। কিন্তু বর্তমান তো কলিযুগ, এই যুগে কিন্তু এই নক্ষত্রের বিশেষভাবে প্রভাব রয়েছে। এই নক্ষত্রে যেরকম ভালো দিক রয়েছে সেরকম কিন্তু খারাপ দিকও রয়েছে। তো খারাপ দিকটাকে যদি ভালোর দিকে নিয়ে চলে আসা যায় তাহলে কিন্তু যথেষ্ট উন্নতি করে। এই নক্ষত্রটা কুণ্ডলীকৃত সর্প, এক কথা বলতে গেলে সাপ। মানে এদের মধ্যে যেরকম ক্রোধ থাকবে, জেদ থাকবে, তেজ থাকবে, অধিকার জিনিসটা থাকবে, সেরকম কিন্তু একটা কুণ্ডলকৃত সাপকে যেরকম বোঝা যায় না যে কতটা এর দৈর্ঘ্য হবে, সেই রকম যে এদেরকে চট করে বোঝা যায় না, তবে এদের বিচার শক্তি কিন্তু খুব তীক্ষ্ণ হয় এবং প্রখর হয়। এর 4টি চরণই পরে কিন্তু এই কর্কট রাশিতে। আর কর্কট রাশি হচ্ছে কি চন্দ্রমার রাশি, আর নক্ষত্র গেছে বুধের। তো বুধ আর চন্দ্রমার সম্পর্ক তো সবাই জানে, কিন্তু চন্দ্রমা তো মা, যার জন্য চন্দ্রমার সাথে কোনো গ্রহের সম্পর্ক খারাপ নয়। অর্থাৎ চন্দ্রমা সবাইকে মিত্র ভাবে, কিন্তু বুধের যে অবস্থান, বুধ কিন্তু চন্দ্রমাকে মিত্র ভাবে না। তো বুধের এই 4টি নক্ষত্র চন্দ্রমার এই ঘরে পড়ছে, এখানটাতে কিন্তু বিশেষ কিছু দিক উঠে আসছে চন্দ্রমার দিক থেকে। কারণ চন্দ্রমাকে মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। পুনর্বসু নক্ষত্র, তারপর হচ্ছে পুষ্যা নক্ষত্র, তারপর হচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের 4টি, পুষ্যা নক্ষত্রের 4টি, আর পুনর্বসু নক্ষত্রের একটি চরণে এই কর্কট রাশিতে পড়ছে। তো পুনর্বসু নক্ষত্র মানে কি বুঝাচ্ছে? একাগ্রতা, ধৈর্য, শালীনতা, ভদ্রতা, সমস্ত কিছু বুঝাচ্ছে। তাহলে এই গুণগুলো তো মায়ের মধ্যে আসছে, সন্তানের প্রতি যে দায়িত্ব, কর্তব্য, সেই জিনিসগুলো। তারপরে যখন পুষ্যাতে চলে আসে, তো পুষ্যাতে আসা মানে কি সবার জন্য কাজ করছে। কিন্তু অশ্লেষা নক্ষত্র বুঝাচ্ছে এখানটাতে তুমি তোমার নিজের অধিকারটাকে রক্ষা করো। তোমার অধিকার তুমি কিভাবে রক্ষা করবা সেটা তোমার কি বলবো, যে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। আগেই বললাম যে অতএব নিজের অধিকারকে রক্ষা করার জন্য এরা অনেক কিছুই করতে পারে। তো সেই জিনিস কিন্তু চন্দ্রমাকে বুঝাচ্ছে। চন্দ্রমাকে যেহেতু মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে, তো সব কিছু দিয়ে দিবে। মায়ের সংজ্ঞা চোখের কণায় জল, কারো দুঃখ কষ্ট সহজে বুঝতে পারে না, তো নিজের কাজের জিনিসও দিয়ে দেয়। তো বুধের এই নক্ষত্র কিন্তু সেটাই বুঝাচ্ছে যে তুমি তোমার কাজের জিনিস সবাইকে দিও না। তোমার যখন কাজ পড়বে, যখন দরকার পড়বে, তখন তুমি সেই জিনিস আবার অন্যের কাছে খুঁজে বেড়াবো। অতএব সেই জিনিসগুলো কিন্তু তোমাকে করতে হবে না। তোমার যে অধিকার, সেই জিনিসটাকে তোমাকে রাখতে হবে। আবার বুধ বুধ কিন্তু বালক গ্রহ, যুবরাজ। একটা বালক যদি কোনো খেলনা নিয়ে খেলাধুলা করে, আর যদি সেই খেলনাটা কেড়ে নেওয়া যায়, তাহলে কি হবে? জেদ করবে, তো ক্রোধ করবে, রেগে যাবে চট করে, যতক্ষণ পর্যন্ত খেলনাটা হাতে পাবে না। তো সেরকম কিন্তু নিজের অধিকারটাকে নেওয়ার জন্য কিন্তু অনেক কিছু করে। এটা তো বুধের এই নক্ষত্রের 4টি চরণই এই হিসে পড়ছে। আর এই নক্ষত্র কি নিজের অধিকার জিনিসটাকে বিশেষভাবে বুঝায়। এবং এর যে ভালো দিক আর খারাপ দিকটা বলতে গেলে, যে এরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়। একটা সর্প যেরকম সামনে থাকা কিছুকে স্ক্যানারের মতন বুঝে নেয়, সেরকম যে প্রকৃতি এদের কিন্তু সেই শক্তিটা দিয়েছে, সামনে থাকা ব্যক্তিকে বুঝে নেওয়ার ক্ষমতা কিন্তু এদের মধ্যে যথেষ্ট থাকে। এটাও কিন্তু একটা যথেষ্ট ভালো দিক। কিন্তু এর যেরকম ভালো দিক রয়েছে, সেরকম কিন্তু খারাপ দিকও রয়েছে। এরা যদি ভালো দিকে কাজকর্ম করে, তো ভালো উকিল হতে পারবে, উকিল নিজের পক্ষে রায় নিয়ে আসতে পারবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারবে, আধিকারিক হতে পারবে। সেরকম আবার ব্যবসায়িক টাইকুন, বড় বড় ব্যবসায়িকদের জন্মকুষ্ঠিতে এই নক্ষত্র থাকে। সেরকম কিন্তু আবার যদি খারাপ দিকে চলে, তো এমন খারাপ হবে যে হ্যাকার হয়ে যাবে। কিভাবে? কোনো কিছু হ্যাক করে নেওয়া, এটা তো টেকনোলজি, মডার্ন টেকনোলজির যুগ। তো সেরকম কিন্তু যে কোনো কিছু হ্যাক করে নেওয়া, কোনো কিছু চুরি করে নেওয়া। কারণ এগুলো করতে গেলেও তো তীক্ষ্ণ বুদ্ধির সম্পন্ন হয়, প্রখর জ্ঞানের প্রয়োজন হয়। তো সেই জিনিস কিন্তু বুধের এখানটাতে প্রভাব থাকছে। তো ভালো দিকে গেলে কিন্তু এই ফলগুলো পাবে, আর খারাপ দিকে গেলে কিন্তু এরকম অপরাধীমূলক কাজ করে ফেলবে। তো যার জন্য দুটো দিক তুলে ধরলাম। এই অশ্লেষা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র কি নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করবে না, কাজ নিয়ে মতলব রাখবে, যতই কিছু করা যাক। হ্যাঁ, তবে এরা কিন্তু মৌখিক কাজ করতে ভালোবাসে না, যেটা করবে লিখিত কাজ করবে। আবার এদের কাছেও কিন্তু সেই কাজ, যে যদি অশ্লেষা নক্ষত্রের কোনো পাত্র থাকে, তার সাথে কিন্তু কোনো মৌখিক কাজ করা যাবে না, যা করতে হবে কিন্তু লিখিত, না তো কিন্তু পাল্টে যাবে। কারণ সর্প কিন্তু আবার খোলসও ছেড়ে দেয়। তো যাই হোক, অশ্লেষা নক্ষত্রের যে ত্রিমূর্তির কথা হয়েছে, সেটা কিন্তু ভোলে বাবাকে বুঝাচ্ছে। এবং যে এদের যে পুরুষার্থ, এটা কিন্তু ধর্ম জিনিসটাকে বুঝাচ্ছে। এরা যতই অধর্মের পথে থাকুক, এরা কিন্তু ধর্মপথে একসময় ফিরে আসে। আর এই অশ্লেষা নক্ষত্রের
এলিমেন্ট হচ্ছে ওয়াটার এলিমেন্ট, যে পশুর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে মেল ক্যাট, যে পাখির কথা বলা হচ্ছে সেটা পেঁচা, এবং যে গাছের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে নাগ চম্পা। তো খুব ভালো নক্ষত্র, ক্যালকুলেট করার খুব ক্ষমতা প্রখর থাকে, মানে ভগবান উপরবেলা এদেরকে কিন্তু সেরকম চিন্তাধারা দিয়ে দিচ্ছে, ক্যালকুলেট করে নেবে চট করে যে এর মধ্যে মানে এই যে বললাম স্ক্যানার দেখেই বুঝতে পারবে, সেরকম কিন্তু অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের বিবাহিত জীবন কিন্তু ভালো কাটে না, এদেরকে কেউ বুঝতে চায় না চট করে, আর যদি বুঝে তাহলে কিন্তু আবার বিবাহিত জীবন অনেক দূর পর্যন্ত করে, আর যদি না বুঝে তাহলে কি করবে, এরা সঙ্গীকেও কিন্তু জীবন সাথীকেও পরিবর্তন করে ফেলে এই অশ্লেষা নক্ষত্র। তো অশ্লেষা নক্ষত্র দেবগুরু বৃহস্পতি এবার উচ্চ অবস্থান করবে এই কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে। তো দেবগুরু বৃহস্পতি মানে কি, দেবগুরু বৃহস্পতি যেখানটাতে একটা উচ্চ অবস্থা, তো এখানটাতে কি হচ্ছে মায়া মমতা পরোপকারিতা এই জিনিসগুলো তো বিশ্বাস করে দিয়ে দিবে, কারণ হচ্ছে গুরু হচ্ছে কি ধর্মের জ্ঞান দিবে, তার সাথে কি যে অজ্ঞানতার অন্ধকারটাকে দূর করবে। তো ষষ্ঠ ঘরে গুরু এই নক্ষত্রে অবস্থান করবে, তো গুরু কিরকম প্রভাব দিবে এই নক্ষত্রে, সেগুলোই কিন্তু তুলে ধরবে। এই যে কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টি প্রভাবগুলো, পঞ্চম শুভ দৃষ্টি পড়ছে যে কর্মের ঘরে, সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে, এবং নবম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরে আবার রাশির অধিপতি শনিও তো বক্রী অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতি ধন সম্পত্তির ঘর নিজের সাধারণ রাশি মীন রাশিকে দেখছে সময়কালে, এবং কর্মের ঘরকে দেখছে। তো মীন রাশিতে সাধারণ রাশিকে নিজের রাশিকে দেখছে, সেই রাশিতে আবার শনিও অবস্থান করছে বক্রী অবস্থায়। তো শনি তো বিশেষ কৃপা পেয়ে গেল, কারণ দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টিতেই থাকে বিশেষ কৃপা, অর্থাৎ এই সময়কালে বহু দিক থেকে যেরকম উন্নতি রয়েছে সেরকম কিন্তু আবার বিশেষ দিক থেকেও কিন্তু সাবধান, কারণ ষষ্ঠ ঘরটা রোগ ঋণ অনেক কিছু বোঝায়। আবার ষষ্ঠ ঘর থেকে কি হয়, ভাগ্যের পরিহাস, যে কেউ যদি কোনো জায়গাতে ডিফল্ট হয়ে যায় তো সে মানে এগিয়ে চলারও শক্তি পাবে, নিজের ভুল কুটি সমস্ত কিছুকে সংশোধন করে এগিয়ে চলবে, দিশাহীন হয়ে গেলে আবার দিশাও পাবে, কারণ এখানে তো গুরু উচ্চ হচ্ছে। তো সেরকম কিন্তু, তো যাই হোক, কোন দিক থেকে ভালো কোন দিক থেকে খারাপ এগুলো তুলে ধরবো, এবং কোন দিকে আবার কোন বিশেষ উপাচার করবে সেগুলোও কিন্তু আজকের আলোচনাতে তুলে ধরবো। কুম্ভ রাশির ক্ষেত্রে সব থেকে যে ভালো দিকগুলো উঠে আসছে সেটা হচ্ছে কি, যে ষষ্ঠ ঘরে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি প্রতিদ্বন্দ্বীদের সাথে মোকাবেলার শক্তি যোগাবে এই সময়কালে। যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে লড়াই করছেন, তাদের নিজের অবস্থান যথেষ্ট শক্ত এই সময়কালে হবে দেবগুরু বৃহস্পতির কৃপাতে। আবার বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে সেই দশম ঘর কর্মস্থানে পড়ছে, তো এই সময়কালে অন্যতম এটাই কিন্তু শুভ দিক উঠে আসছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। চাকরিতে যেরকম দায়িত্ব বৃদ্ধি পাবে, সেরকম নতুন কাজ হওয়ার সম্ভাবনা থাকবে, পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে, কর্মক্ষেত্রে সম্মান পাওয়ার সুযোগ এই সময়কালে তৈরি করবে। আবার কি তৃতীয় ঘরটা ষষ্ঠ ঘরটা হচ্ছে ঋণের ঘর, উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি এখানটাতে চলে আসা মানে এই নক্ষত্রে যে পুরনো ঋণ কিংবা আর্থিক বাধা নিয়ন্ত্রণ এগুলো করবে। আর তার সাথে কি করবে, অপ্রয়োজনীয় কারোর কাছ থেকে যে আমার প্রয়োজন নাই সেখান থেকে আমি ঋণ নিচ্ছি, সেই জিনিসগুলোও এই সময়কালে এড়িয়ে চলবে। এই জিনিসটাও কিন্তু বুঝাবে যে সব কিছুতে সবসময় ঋণ করা উচিত নয়, ঋণ নিয়ে চলা উচিত নয়, এটা কিন্তু ভবিষ্যতে খারাপ দিক উঠে আসতে পারে। তো সেই জিনিসগুলোও কিন্তু উঠে আসবে এই সময়কালে, বুঝতে পারবে। আর তারপর কি, যে সপ্তম দৃষ্টিটাই পড়ছে আবার দ্বাদশ ঘরে যে দেবগুরু বৃহস্পতি, তো বিদেশ কিংবা বিদেশি সংস্থা কিংবা যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন বা দূরের কোনো মহাজনের সাথে কারবার করছেন, যোগাযোগ ব্যবস্থা বা দূরবর্তী ব্যবসায়িক সংযোগ এগুলো কিন্তু থেকে লাভের রাস্তা তৈরি করবে, এই জিনিস কিন্তু বুঝাচ্ছে। আর তার সাথে দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি পড়ছে সেটা কিন্তু রাশি দ্বিতীয় ঘর মীন রাশিতে পড়ছে, যেখানটাতে বক্রী শনির অবস্থান। আর দ্বিতীয় ঘরটা কি, পরিবার, অর্থ সঞ্চয়, কথাবার্তা, এইগুলো দিক থেকেও কিন্তু মানে কিছুটা থাকলেও চাপ তৈরি হবে, যেহেতু এখানটাতে বক্রী শনি রয়েছে, কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে, অর্থাৎ সেই চাপকে সামলে দিয়েও ধীরে ধীরে অর্থনৈতিক দিকটাকেও আবার কিন্তু মজবুত করতে পারবে এই সময়কালে এই অশ্লেষা নক্ষত্রে। আর কোন দিক থেকে বিশেষভাবে এই সময়কালে সাবধান থাকতে হবে সেটা হচ্ছে কি, ষষ্ঠ ঘর শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু মানে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ষষ্ঠ ঘর কিন্তু রোগের ঘর, অসুখ বিসুখ এগুলো দিক থেকে মানে সাবধান। দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হওয়ায় মানে সুরক্ষা থাকবে, কিন্তু এই যে বললাম সাপ তো সর্প তো খোলস সারে, তো যখন খোলস সারে তখন তো তাদের দেহ সেই জিনিসটা তো নিতে পারে না। অতএব নিজের শরীর স্বাস্থ্য, নিজের খাওয়ার দাওয়ার এগুলো দিক থেকে যথেষ্টভাবে খেয়াল রাখতে হবে, এবং দৈনন্দিন জীবনটাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে এই সময়কালে কুম্ভ রাশির। তারপরে কি, যে অফিসে যারা কাজকর্ম করছেন, যে কর্মস্থানে, সেখানটাতে গোপন বিরোধ থেকেও কিন্তু সাবধান, অনেক সময় কিন্তু হয়। তবে এটা যে সবার ক্ষেত্রে হবে সেটাও না, এটা যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এছাড়া সবাইকে সাবধানে থাকতে হবে, সাবধানের তো মান নাই। তো যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারাও থাকবেন। এছাড়া সবাই মানে এই জিনিসটাকে অবশ্যই লক্ষ্য রাখবেন, যে যেখানটাতে কর্ম করছেন সেখানটাতে কিন্তু গোপন প্রতিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে, সম্ভাবনা থাকবে, ষড়যন্ত্রের শিকার হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু গুরুর আশীর্বাদে সেই জায়গাটাও মিটবে সেটা না। অতএব যে কোনো কাজ করতে গেলে এখানটাতে যেরকম রিসিপ্টটা রাখা উচিত সেরকম কিন্তু কাগজপত্র ঠিকঠাক করে রাখা উচিত, না তো যে কোনো সময় ষড়যন্ত্র হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। আর দ্বিতীয় ঘরে হচ্ছে কি, বক্রী শনির অবস্থান, আর বক্রী শনির অবস্থানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে এটা ঠিক, কিন্তু পুরনো বিষয় বা মতবিরোধ হতে পারে এই সময়কালে। অতএব নিজের যে কথা বলার ধরন সেদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে, যে আপনার কথাবার্তা কোনো যেন সমস্যা না তৈরি করে,
অতএব কথাবার্তা বলার আগে কিন্তু দুবার কিন্তু ভাবা উচিত এই সময়কালে এই কুম্ভ রাশিকে। আর দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি থাকছে, তো বিদেশ ভ্রমণ, চিকিৎসা, বিলাসিতা বা অন্যান্য কারণে কিন্তু ব্যয় এই সময়কালে থাকবে এই কুম্ভ রাশির। অতএব এদিক থেকেও কিন্তু যথেষ্ট খেয়াল। তবে কি যে ইনকামের রাস্তা থাকছে, সঞ্চয় থাকছে, এটাও ঠিক, কিন্তু এমন খরচাপাতি যেটা অহেতুক, এগুলোর দিক থেকেও কিন্তু সাবধান। অতএব হিসাব করে কিন্তু চলা উচিত এই সময়কালে। আর ষষ্ঠ ঘর কি মামলা মোকদ্দমা এগুলোর সাথেও যুক্ত, তো যে কোনো আইনি কাগজপত্র বা কোনো চুক্তিতে বিশেষভাবে স্বাক্ষর করার আগে কিন্তু সঠিক মানে অভিজ্ঞ লোকের পরামর্শ কিংবা ভালোভাবে পড়ে নিয়েই কিন্তু সই সাবুত করা উচিত এই সময়কালে। তবে দেবগুরু বৃহস্পতির এই যে অশ্লেষা নক্ষত্র অবস্থান এবং তার যে দৃষ্টি প্রভাব এই সময়কালে যেরকম শত্রু সেরকম কিন্তু বাধা বিপত্তি এগুলোকে জয় করে কর্মক্ষেত্রে ঘুরে দাঁড়াতে পারবে এই কুম্ভ রাশি এই সময়কালে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম কুম্ভ রাশি সম্পর্কে। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এবং অশ্লেষা নক্ষত্র আগেই বললাম যে ত্রিমূর্তি ভোলে বাবাকে বুঝাচ্ছে এবং ভোলে বাবাকে বুঝাচ্ছে। এই সময়কালে ভোলে আবার বিশেষ অভিষেক করা উচিত, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত, এগুলো কিন্তু অবশ্যই করা উচিত এই সময়কালে। তাহলে বিশেষভাবে ভালো ফল পাওয়া যাবে। তো অনেক কথা আলোচনা করলাম, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।